থর মরুভূমির কোনো ভূগোল হয় না, হয় শুধু অস্তিত্ব, এক অন্তহীন বিস্তার যেখানে বালি আর আকাশ একে অপরের সাথে মিশে যায় এক ধোঁয়াটে দিগন্তে। দিনের বেলায় সূর্যটা যেন এক ক্ষুধার্ত দৈত্য, সমস্ত প্রাণ রস শুষে নিতে চায়, আর রাত নামলে সেই মরুভূমি হয়ে ওঠে এক শীতল নিঃসঙ্গ সমাধি। এই রুক্ষতার বুকেই আমরা তিনজন এগিয়ে চলেছিলাম আমাদের পুরনো বিধাপসী বহু যুদ্ধ জিপটাকে নিয়ে। আমি অরুণ, ইতিহাসের ধুলো মাখা পাতা উল্টোনোই আমার নেশা আর পেশা। আমার সাথে ছিল আমার অভিন্ন হৃদয় বন্ধু অভিজিৎ, যার কাছে যুক্তিই ছিল শেষ কথা। বিজ্ঞানের বাইরে সে কিছুই মানত না। ভূত প্রেত অলৌকিকতা এসব তার কাছে ছিল নিছক গ্রামের মানুষের কল্পনা। আমাদের এই অভিযানের উদ্দেশ্য ছিল কুলধারা, সেই অভিশপ্ত গ্রাম যার রহস্যের গভীরে আমরা যুক্তির আলো ফেলতে চেয়েছিলাম। আমাদের পথপ্রদর্শক শের সিং, যার মুখের প্রতিটি রেখায় মরুভূমির মানচিত্র আঁকা, প্রথম থেকেই এই পথে আসতে নারাজ ছিল। তার বিশ্বাস ছিল কিছু পথ শুধু মানুষের জন্য নয়। সাহেব, এই রাস্তাটা এড়িয়ে চলুন, এটা কান্নার দরিয়ার পথ, এখানে দিন ডুবলে আর সকাল হয় না, সে বারবার বলছিল। অভিজিৎ স্টিয়ারিং এ বসা শের সিং এর দিকে তাকিয়ে হেসেছিল। শের সিং, তোমার ওইসব সেকেলে গল্প এবার ছাড়ো, সবকিছুর পেছনে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে। কিন্তু মরুভূমির নিজেরই হয়তো অন্য পরিকল্পনা ছিল। হঠাৎ এক তীব্র ঝাঁকুনি দিয়ে আমাদের জিপটা থেমে গেল। সামনের চাকা দুটো চোরাবালিতে এমনভাবে গেঁথে গেছে যেন মরুভূমি নিজেই তার ক্ষুধার্ত মুখ খুলে আমাদের গ্রাস করতে চাইছে। শের সিং এর সমস্ত অভিজ্ঞতা, আমাদের সমস্ত শক্তি দিয়েও গাড়িটা এক চুল নড়ানো গেল না। সূর্য তখন দিনের শেষ রক্তিম আভা ছড়িয়ে দিগন্তে ডুব দিচ্ছে। শের সিং এর আত্মবিশ্বাসী মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে আগুনের জন্য শুকনো কাঠকুটো খুঁজতে নামার আগে আমাদের কাছে এসে কাঁপা গলায় বলল, আজ অমাবস্যা, আজ রাতে তার কান্না সবচেয়ে তীব্র হবে। কার কান্না? আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম। গুলাবের কান্না সাহেব, তার অতৃপ্ত আত্মার হাহাকার। আর তারপর অস্তগামী সূর্যের শেষ সাক্ষী রেখে শের সিং আমাদের শুনিয়েছিল সেই মর্মান্তিক কাহিনী। বহু বছর আগে এই পথ ধরে এক বণিকের দল যাচ্ছিল। সেই দলই ছিল গুলাব, যার রূপের খ্যাতি ছিল সারা মারওয়ার জুড়ে। সে ভালোবাসত দলেরই এক যুবক জামালকে, কিন্তু জামাল ছিল লোভী আর প্রতারক। গুলাবের সমস্ত গয়না আর মোহর হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে এক রাতে সে জলের মিথ্যা আশ্বাস দিয়ে গুলাবকে এই মরুভূমির মাঝে একা ফেলে রেখে দল নিয়ে এগিয়ে যায়। তৃষ্ণায়, যন্ত্রণায় আর ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া চরম প্রতারণায় ছটপট করতে করতে গুলাব এখানে মারা যায়। মৃত্যুর আগে সে তার শেষ নিঃশ্বাস দিয়ে অভিশাপ দিয়েছিল, এই মরুভূমিতে কোনো প্রতারকের তৃষ্ণা আর কখনো মিটবে না। তার আত্মা আজও তার হারানো ভালোবাসা আর এক ফোঁটা জলের জন্য হাহাকার করে ফেরে। তার কান্নার শব্দ যে শোনে, তার বুকের ভিতরটাও থর মরুভূমির মতোই শুকিয়ে কাঠ হয়ে যায়। গল্পটা শেষ হওয়ার সাথে সাথেই যেন রাতের অন্ধকার আরো গভীর হয়ে আমাদের ঘিরে ধরল। মরুভূমির নৈঃশব্দ যেন আরো জীবন্ত হয়ে উঠল। আমরা জিপের চারপাশে আগুন জ্বালিয়ে বসলাম। অভিজিৎ তখনও অবিশ্বাসের হাসি হাসার চেষ্টা করছিল। চমৎকার গল্প, তবে পুরোটাই বানানো। হঠাৎই আমাদের গাড়ি খোঁড়ার সময় বালির ভেতর থেকে অভিজিৎ একটা জিনিস খুঁজে পেল। একটা পুরনো নকশা করা রূপোর পায়েল, তাতে কয়েকটা ঘুমুর লাগানো। অভিজিৎ ওটা হাতে নিতেই শের সিং ভয়ে পিছিয়ে গেল। ফেলে দিন সাহেব, ওটা অশুভ, ওটা গুলাবের পায়েল। অভিজিৎ হাসল। একটা পুরনো গয়না পেয়েছে বলে ভয় পাচ্ছ? এটা তো আমাদের জন্য একটা দারুণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। সে পায়েলটা নিজের পকেটে রেখে দিল। এরপরই শুরু হলো সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা। প্রথমে এলো কান্নার শব্দ, অনেক দূর থেকে ভেসে আসা এক মেয়ের চাপা কান্নার আওয়াজ। অভিজিৎ বলল, বাতাসের শব্দ।
কিন্তু আমরা তিনজনেই জানতাম ওই শব্দ বাতাসের নয়, ওই কান্নার মধ্যে এক তীব্র যন্ত্রণা আর হাহাকার মেশানো ছিল। কিছুক্ষণ পর আমরা দেখলাম দূরে চাঁদের আবছা আলোয় একটা অবয়ব, এক নারী মূর্তি, যার পরনের ঘাগরা বাতাসে উড়ছে। সে স্থির হয়ে আমাদের দিকেই তাকিয়ে আছে। তার উপস্থিতিটাই যেন চারপাশের বাতাসকে বরফের মতো ঠান্ডা করে দিচ্ছিল। আমার বুকের ভেতরটা শুকিয়ে আসছিল। আমি বোতল থেকে জল খেলাম, কিন্তু তৃষ্ণা মিটল না। মনে হচ্ছিল আমার শরীরের সমস্ত জলীয় অংশ কেউ অদৃশ্যভাবে শুষে নিচ্ছে। হঠাৎই অভিজিৎ উঠে দাঁড়ালো। তার চোখ দুটো অস্বাভাবিক রকমের বড় আর স্থির। সে সম্মোহিতের মতো পকেট থেকে সেই পায়েলটা বের করলো। আমরা শুনলাম সেই নারী মূর্তির দিক থেকে একটা ফিসফিসানি ভেসে আসছে, জামাল, আমার জল কোথায় তুমি? অভিজিৎ, কি করছিস? বসে পড়। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু সে আমার কথা শুনতে পেল না। সে ধীরে ধীরে আগুনের বৃত্ত পেরিয়ে সেই মূর্তির দিকে এগিয়ে যেতে লাগলো। আমি আসছি, তোমার জন্য জল নিয়ে আসছি, সে বিড়বিড় করে বলতে লাগলো। গুলাবের পেছনে তখন একে একে ভেসে উঠছে আরো অনেকগুলো ছায়ামূর্তি। তাদের শরীরগুলো শুকনো, মামি হয়ে যাওয়া চামড়া হাড়ের সাথে লেপ্টে আছে। চোখগুলো কোটরের ভেতর দাউ দাউ করে জ্বলছে। ওরা সবাই গুলাবের কান্নার শিকার। আমি অভিজিৎকে থামাতে দৌড়াতে গিয়েও পারলাম না। শের সিং আমার হাত চেপে ধরল। যেতে নেই সাহেব, গেলে আর ফিরে আসতে পারবেন না। আমাদের চোখের সামনেই ঘটল সেই বীভৎস ঘটনা। অভিজিৎ গুলাবের কাছে পৌঁছানো মাত্র গুলাব তার শুকনো হাড় সর্বস্ব হাতটা দিয়ে তাকে স্পর্শ করল। একটা তীব্র আর্তনাদ করে উঠল অভিজিৎ। আমরা দেখলাম তার শরীরটা যেন একটা ভেজা কাপড় নিংড়ে দেওয়ার মতো কুঁচকে যাচ্ছে। তার সতেজ ত্বক মুহূর্তের মধ্যে শুকিয়ে ফেটে গিয়ে হাড়ের ওপর সেটে গেল। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে এলো, আর মুখটা এক ভয়ঙ্কর নিঃশব্দ চিৎকারে হাঁ হয়েই রইল। কয়েক মুহূর্তের মধ্যে একটা জীবন্ত মানুষ একটা শুকনো মামিতে পরিণত হলো। গুলাব আর তার সঙ্গীরা তাদের নতুন শিকারকে নিয়ে বালির গভীরে মিলিয়ে গেল। কিন্তু যাওয়ার আগে গুলাব একবার আমার দিকে ফিরেছিল। তার চোখে ছিল না কোনো রাগ বা হিংসা, ছিল শুধু এক অন্তহীন তৃষ্ণা আর একাকিত্বের যন্ত্রণা। কখন জ্ঞান হারিয়েছিলাম জানি না। যখন চোখ খুললাম, তখন সকালের রোদ আমার মুখে এসে পড়েছে। মরুভূমি শান্ত, স্নিগ্ধ, যেন গতরাত এখানে কিছুই ঘটেনি। শের সিং পাশে বসে বিড়বিড় করে প্রার্থনা করছিল। একটু দূরে পড়েছিল অভিজিতের দেহটা, একটা শুকনো খোলসের মতো। আর তার পাশে বালির ওপর পড়েছিল সেই রূপোর পায়েলটা, সকালের আলোয় চিকচিক করছে। আমরা সেদিন কিভাবে ফিরেছিলাম তা আমার মনে নেই, কিন্তু সেই রাতটা আমার সত্তার মধ্যে চিরকালের জন্য খোদাই করা আছে। আমি প্রত্নতত্ত্ব ছেড়ে দিয়েছি, যুক্তির অহংকার মরুভূমির বালিতেই বিসর্জন দিয়ে এসেছি। আজও অমাবস্যার রাতে যখন শহর ঘুমিয়ে পড়ে, আমি আমার ঘরের নিস্তব্ধতায় শুনতে পাই সেই কান্নার আওয়াজ, আর আমার বুকের ভেতরটা এক তীব্র অসহ্য তৃষ্ণায় শুকিয়ে কাঠ হয়ে যায়। আমি জানি গুলাব শুধু জলের জন্য কাঁদে না, সে কাঁদে এক হারানো বিশ্বাস আর একাকিত্বের যন্ত্রণায়। আর তার সেই কান্না আমার আত্মার ভেতরে আজও প্রতিধ্বনিত হয়।